নমস্কার, নিউজ 18 প্রাইম শুরু করছে। মিমি রয়েছে আপনাদের সঙ্গে। এই মুহূর্তে প্রাইম নিউজ অবশ্যই বলা যায় উচ্চ প্রাথমিকে শূন্য পদে নিয়োগের ছাড়পত্র, 14,052 শূন্য পদে নিয়োগের ছাড়পত্র হাইকোর্টে। এসএসসি উচ্চ প্রাথমিকে নতুন করে মেধা তালিকা প্রকাশের নির্দেশ হাইকোর্টের ডিভিশন বেঞ্চের। 4 সপ্তাহের মধ্যে মেধা তালিকা প্রকাশের নির্দেশ। এর পরের 4 সপ্তাহে কাউন্সেলিং করে নিয়োগের নির্দেশ দিল হাইকোর্ট। ডিভিশন বেঞ্চ মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং মাননীয় বিচারপতি পার্থ চট্টোপাধ্যায়ের বেঞ্চ থেকে 14,052 লোককে চাকরি দিতে বলল। এর মধ্যে 1,400 লোকের আগে রিজেক্ট হয়েছিল। সেই 1,400 লোককে যে গ্রাউন্ডে হয়েছিল তাদেরকে ইনক্লুড করে 14,052 জন লোককে চাকরি আজকে ক্লিয়ার করলো, মানে দিতে বললো। এটা কিছু কিছু ক্ষেত্রে হয়তো আবার ফ্রেশ কাউন্সিলিং করতে হবে, সেটা বোর্ড যেখানে যেখানে যা ভাববে, কারণ রিকাস্ট করার জন্য দিয়েছে, সেই জন্য সেটা রিকাস্ট করে যেখানে যেখানে মনে করবে সেখানে সেখানে কাউন্সিলিং করতে হবে। আর এই নিয়ে কথা বলবো অর্ণব আমাদের প্রতিনিধির সঙ্গে। অর্ণব, প্রায় 10 বছর ধরে এই মামলা চলেছিল এবং অবশেষে একটা সুসংবাদ বলা যেতে পারে চাকরি প্রার্থীদের জন্য এবং রাজ্য সরকারের কাছেও অনেকটাই স্বস্তি। কোন প্রেক্ষাপটে দাঁড়িয়ে আজ হাইকোর্টের এই নির্দেশ সেটা একটু জানবো, সঙ্গে নির্দেশ সুনির্দিষ্টভাবে কি দেওয়া হলো। অর্থাৎ পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত স্কুলের যারা শিক্ষকতা করবেন সেই সহকারী শিক্ষক পদে নিয়োগের এই বিজ্ঞপ্তি কথা করবেন সেই সহকারী শিক্ষক পদে নিয়োগের এই বিজ্ঞপ্তি কিন্তু 2016 সালের পর থেকে 2019 সালে কল ফর ভেরিফিকেশন অর্থাৎ ভেরিফিকেশন হয়, কিন্তু 2019 থেকে আদতে প্রক্রিয়াটা শুরু হলো। এই 5 বছর ধরে কার্যত মামলার জটে তা সম্ভবপর হয়নি নিয়োগটা করা। কিন্তু আজকে কলকাতা হাইকোর্টে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায় ডিভিশন বেঞ্চ রায় ঘোষণা করে জানিয়ে দিল 14,339 নয় 14,052 শূন্য পদে নিয়োগ করা যাবে এবং এই নিয়োগ করতে হবে আগামী 8 সপ্তাহের মধ্যে এবং চাকরির সুপারিশপত্র দেবে এসএসসি 8 সপ্তাহের মধ্যে। আগামী 4 সপ্তাহের মধ্যে মেরিট লিস্ট অর্থাৎ মেধা তালিকা সেটা রিকাস্ট করবে, নতুন করে প্রকাশ করবে এবং সেই মেধা তালিকা হবে 14,052 জনের এবং সেই মেধা তালিকা প্রকাশের পর 14,052 জনেরই কাউন্সিলিং করে অর্থাৎ কে কোন স্কুলে চাকরি নেবেন তার যে নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী স্কুল বাছাই পর্ব কাউন্সিলিং পর্ব সম্পন্ন হওয়ার পরে আগামী 8 সপ্তাহের মধ্যে তারা চাকরিতে যোগ দেবে। এই হলো হাইকোর্টের নির্দেশ। কিন্তু এক্ষেত্রে কলকাতা হাইকোর্ট দুটো বিষয় খুব গুরুত্ব দিয়ে রেখেছে। এই এসএসসির মামলায় একাধিক ঘাত প্রতিঘাত হয়েছে। 2020 সালে বিচারপতি মৌসুমী ভট্টাচার্য প্রথমবার মেধা তালিকা প্রকাশের সময় একাধিক অনিয়ম খুঁজে পাওয়ায় বিচারপতি মৌসুমী ভট্টাচার্য এই মেধা তালিকা আপার প্রাইমারি সেটাকে পুরোপুরি বাতিল করে নতুন করে করতে বলেছিলেন, অর্থাৎ ডেনোভো করতে বলেছিলেন। রিটিন পরীক্ষার পর থেকে অর্থাৎ টেট হওয়ার পর থেকে ইন্টারভিউ এই পরবর্তী অর্থাৎ পার্সোনালিটি টেস্ট এই প্রক্রিয়াগুলি করতে বলেছিলেন। কিন্তু এই মামলার পর একাধিক সিঙ্গেল বেঞ্চ ডিভিশনারি মামলা গেছে, চড়াই উতরাই শেষে দুটো বিষয় সামনে আসে। শেষমেশ এসএসসি হাইকোর্টে হলফনামা দিয়ে জানায় 1,463 জন 1,463 জনের যে ওএমআর বা তাদের যে ডকুমেন্ট সেখানে একাধিক গন্ডগোল রয়েছে, তাই 1,463 জনকে যে মেধা তালিকা সেখান থেকে তারা বাদ দিচ্ছে। এই 1,463 জনকে বাদ দিল, পরে 750 জনকে আবারও সেখানে ইনক্লুড করে, কিন্তু আলটিমেট 713 জনকে বাদ দেয় এসএসসি। আজকে বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চ দুটো বিষয় বলল যে ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট হওয়ার পরে একজন ক্যান্ডিডেট যখন মেধা তালিকায় জায়গা পাচ্ছে তারপরে এসএসসি সেটাকে আবার তার ভুল ত্রুটি খুঁজে বার করে বলছে 713 জন চাকরি পাওয়ার যোগ্য নয়, কারণ ওএমআর কারচুপি বা কারো কেউ হোয়াইট নাইট দিয়ে কারো ওএমআর এর কিছু লেখা বোঝা যাচ্ছে না সেটাকে বাতিল করছে। এটা করার ইচ্ছা এসএসসি নেই, কারণ অরিজিনাল ওএমআর আদালতে আসেনি। তাই ওএমআর এর কারচুপি বা ওএমআর এর নাম্বারের মিসম্যাচ যেটা এসএসসি তথ্য দিয়ে জানালেও আদালত সেটাকে গ্রহণ করছে না। কার্যত উল্টো রকম ছবি, অর্থাৎ গ্রুপ সি, গ্রুপ ডি, নবম দশম একাদশ দ্বাদশে যেখানে ওএমআর কারচুপি সিবিআই তুলে এনেছিল, চাকরি বাতিল হয়েছিল, এখানে কিন্তু পার্সোনালিটি টেস্ট এবং ইন্টারভিউয়ের পর এই এসএসসি নিজেদের ঝাড়াই বাছাই করার পর 713 জনকে যারা চিহ্নিত করলো যাদের মধ্যে ওএমআর কারচুপি বা ওএমআর মিসম্যাচ নাম্বারে রয়েছে, সেক্ষেত্রে আদালত বলল
যে দীর্ঘদিন ধরে একটা বিচার প্রক্রিয়া চলছে, তাদের একটা লাইভলিহুড রয়েছে, সেই জায়গা থেকে এই নিয়োগ প্রক্রিয়ায় এসএসসির এই যে ক্ষমতা, এটাকে আদালত মান্যতা দিচ্ছে না। অর্থাৎ একজনকে তুমি যোগ্য বলে তার পার্সোনালিটি টেস্ট নিলে, তাকে ইন্টারভিউতে বসালে, তারপর তার ওএমআর এর খুঁত খুঁজে পাচ্ছ, এটা আদালত মানছে না। তুমি অ্যাজ এ ইন্ডিপেন্ডেন্ট এজেন্সির মতো কাজ করে এটা করতে পারো না। এই 713 জন, তাকেও কিন্তু তোমাকে ইনক্লুড করতে হবে। কাজে 13,333 জনের যে মেধা তালিকা প্রকাশ করেছিল স্কুল সার্ভিস কমিশন, তার সঙ্গে আরো 713 জনকে যুক্ত করে প্রায় সংখ্যাটা হয় 14,052 জন। এই 14,052 জনের শূন্য পদের সবুজ সংকেত দিল হাইকোর্ট। নিয়োগ প্রক্রিয়া 8 সপ্তাহের মধ্যে কমপ্লিট করতে হবে এবং 14,052 জনের মেধা তালিকা প্রকাশ করতে হবে। এবং সেই মেধা তালিকা কিভাবে প্রকাশ, নতুন করে এখনো ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট নয়, যে ইন্টারভিউ পার্সোনালিটি টেস্ট হয়ে গেছে, যে তালিকা রয়েছে সেই তালিকার সঙ্গে যাদের বাদ দেওয়া হয়েছিল 1463, তার মধ্যে 713 সম্পূর্ণভাবে বাদ গিয়েছিল, এদেরকেও সেখানে ইনক্লুড করে নতুনদের নাম তালিকা প্রকাশ করতে হবে। এবং এই 14,052 জনের আগামী 4 সপ্তাহের মধ্যে নতুন মেধা তালিকার প্রকাশ, তারও 4 সপ্তাহের মধ্যে, অর্থাৎ মোট 8 সপ্তাহের মধ্যে তারা প্রত্যেককে কাউন্সিলিং এ শেষ করার পর অ্যাপয়েন্টমেন্ট লেটার, অর্থাৎ এক্ষেত্রে রেকমেন্ডেশন লেটার, চাকরির নিয়োগপত্র হাতে পাবে। কাজে সবকিছু ঠিকঠাক চললে এই মামলাও যাতে সুপ্রিম কোর্টে গিয়ে চ্যালেঞ্জ না হয়, যদি সুপ্রিম কোর্টে না পৌঁছায়, সুপ্রিম কোর্টে পৌঁছলে যদি স্থগিতাদেশ না পায়, তাহলে কিন্তু আগামী 8 সপ্তাহের মধ্যে কার্যত পুজোর মুখী কিন্তু এই 14,052 জন যারা দীর্ঘদিন অপেক্ষা করছেন চাকরির জন্য, তারা চাকরি পেতে পারেন। হাইকোর্টের আজকের রায় সেটা স্পষ্ট। ধন্যবাদ অর্ণব। ওএমআরসির রিয়াসেস করে যে 1463 জনকে বাতিল করেছিল স্কুল সার্ভিস কমিশনের, এই ডিসিশনটি, এই সিদ্ধান্তটি ভুল ছিল এবং সেই ভুলটিকে রেকটিফাই করে মহামান্য বিচারপতি নির্দেশ দিয়েছেন যে 1463 জনকে আফটার ইন্টারভিউ ওএমআরসির রিয়াসেস করে তাদের বাতিল করা হয়েছিল, মেরিট লিস্টের বাইরে রাখা হয়েছিল, তাদের মেরিট লিস্টে আবার ইনক্লুড করতে হবে। ইনক্লুড করে টোটাল 14,052 জনের তাদের প্রত্যেককে মেরিট লিস্টে রেখে তাদের প্রত্যেককে কাউন্সিলিং করাতে হবে। আজকে কলকাতা হাইকোর্ট পরিষ্কার নির্দেশ দিয়েছে যে প্যানেল যেটা বেরিয়েছিল সেটা নতুন করে রিকাস্ট করতে হবে। যে 1400 লোককে বেআইনিভাবে বাদ দেওয়া হয়েছিল সে তাদেরকে ইনক্লুড করে নতুন করে একটি মেরিট লিস্ট তৈরি করতে হবে এবং তার কাউন্সিলিং করে টোটাল 4 সপ্তাহের মধ্যে রেকমেন্ডেশন দিতে হবে এবং তার 4 সপ্তাহের মধ্যে নিয়োগ করতে হবে। যদি সুপ্রিম কোর্টে না যাওয়া হয় তাহলে নতুন করে যে প্যানেল বার করতে হবে সেই প্যানেলের বেসিসে 8 সপ্তাহের মধ্যে কাউন্সিলিং করে চাকরি দিতে হবে। হাইকোর্টে নমস্কার, নিউজ 18 প্রাইম শুরু করছে। মিমি রয়েছে আপনাদের সঙ্গে। আর এই মুহূর্তে প্রাইম নিউজ অবশ্যই বলা যায় উচ্চ প্রাথমিকে শূন্য পদে নিয়োগের ছাড়পত্র, 14,052 শূন্য পদে নিয়োগের ছাড়পত্র হাইকোর্টে। এসএসসি উচ্চ প্রাথমিকে নতুন করে মেধা তালিকা প্রকাশের নির্দেশ হাইকোর্টের ডিভিশন বেঞ্চের। 4 সপ্তাহের মধ্যে মেধা তালিকা প্রকাশের নির্দেশ। এর পরের 4 সপ্তাহে কাউন্সেলিং করে নিয়োগের নির্দেশ দিল হাইকোর্ট। ডিভিশন বেঞ্চ মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং মাননীয় বিচারপতি পার্থ চট্টোপাধ্যায়ের বেঞ্চ থেকে 14,052 লোককে চাকরি দিতে বলল। এর মধ্যে 1,400 লোকের আগে রিজেক্ট হয়েছিল, সেই 1,400 লোককে যে গ্রাউন্ডে হয়েছিল তাদেরকে ইনক্লুড করে 14,052 জন লোককে চাকরি আজকে ক্লিয়ার করলো, মানে দিতে বললো। এটা কিছু কিছু ক্ষেত্রে হয়তো আবার ফ্রেশ কাউন্সিলিং করতে হবে, সেটা বোর্ড যেখানে যেখানে যা ভাববে, কারণ রিকাস্ট করার জন্য দিয়েছে, সেই জন্য সেটা রিকাস্ট করে যেখানে যেখানে মনে করবে সেখানে সেখানে কাউন্সিলিং করতে হবে। আর এই নিয়ে কথা বলবো অর্ণব আমাদের প্রতিনিধির সঙ্গে। অর্ণব, প্রায় 10 বছর ধরে এই মামলা চলেছিল এবং অবশেষে একটা সুসংবাদ বলা যেতে পারে চাকরি প্রার্থীদের জন্য এবং রাজ্য সরকারের কাছেও অনেকটাই স্বস্তি। কোন প্রেক্ষাপটে দাঁড়িয়ে আজ হাইকোর্টের এই নির্দেশ সেটা একটু জানবো, সঙ্গে নির্দেশ সুনির্দিষ্টভাবে কি দেওয়া হলো। অর্থাৎ পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত স্কুলের যারা শিক্ষকতা করবেন সেই সহকারী শিক্ষক পদে নিয়োগের এই বিজ্ঞপ্তি। কথা করবেন সেই সহকারী শিক্ষক পদে নিয়োগের এই বিজ্ঞপ্তি কিন্তু 2016 সালের পর থেকে 2019 সালে কল ফর ভেরিফিকেশন, অর্থাৎ ভেরিফিকেশন হয়, কিন্তু 2019 থেকে আদতে প্রক্রিয়াটা শুরু হলো। এই 5 বছর ধরে কার্যত মামলার জটে তা সম্ভবপর হয়নি নিয়োগটা করা। কিন্তু আজকে কলকাতা হাইকোর্টে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়
ডিভিশন বেঞ্চ রায় ঘোষণা করে জানিয়ে দিল 14,339 নয় 14,052 শূন্য পদে নিয়োগ করা যাবে এবং এই নিয়োগ করতে হবে আগামী 8 সপ্তাহের মধ্যে এবং চাকরির সুপারিশপত্র দেবে এসএসসি 8 সপ্তাহের মধ্যে। আগামী 4 সপ্তাহের মধ্যে মেরিট লিস্ট অর্থাৎ মেধা তালিকা সেটা রিকাস্ট করবে, নতুন করে প্রকাশ করবে এবং সেই মেধা তালিকা হবে 14,052 জনের এবং সেই মেধা তালিকা প্রকাশের পর 14,052 জনেরই কাউন্সিলিং করে অর্থাৎ কে কোন স্কুলে চাকরি নেবেন তার যে নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী স্কুল বাছাই পর্ব কাউন্সিলিং পর্ব সম্পন্ন হওয়ার পরে আগামী 8 সপ্তাহের মধ্যে তারা চাকরিতে যোগ দেবে। এই হলো হাইকোর্টের নির্দেশ। কিন্তু এক্ষেত্রে কলকাতা হাইকোর্ট দুটো বিষয় খুব গুরুত্ব দিয়ে রেখেছে। এই এসএসসির মামলায় একাধিক ঘাত প্রতিঘাত হয়েছে। 2020 সালে বিচারপতি মৌসুমী ভট্টাচার্য প্রথমবার মেধা তালিকা প্রকাশের সময় একাধিক অনিয়ম খুঁজে পাওয়ায় বিচারপতি মৌসুমী ভট্টাচার্য এই মেধা তালিকা আপার প্রাইমারি সেটাকে পুরোপুরি বাতিল করে নতুন করে করতে বলেছিলেন, অর্থাৎ ডেনোভো করতে বলেছিলেন রিটিন পরীক্ষার পর থেকে, অর্থাৎ টেট হওয়ার পর থেকে ইন্টারভিউ এই পরবর্তী অর্থাৎ পার্সোনালিটি টেস্ট এই প্রক্রিয়াগুলি করতে বলেছিলেন। কিন্তু এই মামলার পর একাধিক সিঙ্গেল বেঞ্চ ডিভিশনারি মামলা গেছে, চড়াই উতরাই শেষে দুটো বিষয় সামনে আসে। শেষমেশ এসএসসি হাইকোর্টে হলফনামা দিয়ে জানায় 1,463 জন 1,463 জনের যে ওএমআর বা তাদের যে ডকুমেন্ট সেখানে একাধিক গন্ডগোল রয়েছে, তাই 1,463 জনকে যে মেধা তালিকা সেখান থেকে তারা বাদ দিচ্ছে। এই 1,463 জনকে বাদ দিল, পরে 750 জনকে আবারও সেখানে ইনক্লুড করে, কিন্তু আলটিমেট 713 জনকে বাদ দেয় এসএসসি। আজকে বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চ দুটো বিষয় বলল যে ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট হওয়ার পরে একজন ক্যান্ডিডেট যখন মেধা তালিকায় জায়গা পাচ্ছে তারপরে এসএসসি সেটাকে আবার তার ভুল ত্রুটি খুঁজে বার করে বলছে 713 জন চাকরি পাওয়ার যোগ্য নয়, কারোর ওএমআর এ কারচুপি বা কারো কেউ হোয়াইট নাইট দিয়ে কারোর ওএমআর এর কিছু লেখা বোঝা যাচ্ছে না সেটাকে বাতিল করছে। এটা করার ইচ্ছা এসএসসি নেই, কারণ অরিজিনাল ওএমআর আদালতে আসেনি। তাই ওএমআর এর কারচুপি বা ওএমআর এর নাম্বারের মিসম্যাচ যেটা এসএসসি তথ্য দিয়ে জানালেও আদালত সেটাকে গ্রহণ করছে না। কার্যত উল্টো রকম ছবি, অর্থাৎ গ্রুপ সি, গ্রুপ ডি, নবম দশম, একাদশ দ্বাদশে যেখানে ওএমআর কারচুপি সিবিআই তুলে এনেছিল, চাকরি বাতিল হয়েছিল, এখানে কিন্তু পার্সোনালিটি টেস্ট এবং ইন্টারভিউর পর এই এসএসসি নিজেদের ঝাড়াই বাছাই করার পর 713 জনকে যারা চিহ্নিত করলো যাদের মধ্যে ওএমআর এ কারচুপি বা ওএমআর মিসম্যাচ নাম্বারে রয়েছে, সেক্ষেত্রে আদালত বলল যে দীর্ঘদিন ধরে একটা বিচার প্রক্রিয়া চলছে, তাদের একটা লাইভলিহুড রয়েছে, সেই জায়গা থেকে এই নিয়োগ প্রক্রিয়ায় এসএসসির এই যে ক্ষমতা এটাকে আদালত মান্যতা দিচ্ছে না। অর্থাৎ একজনকে তুমি যোগ্য বলে তার পার্সোনালিটি টেস্ট নিলে, তাকে ইন্টারভিউতে বসালে, তারপর তার ওএমআর এর খুঁত খুঁজে পাচ্ছ, এটা আদালত মানছে না। তুমি অ্যাজ এ ইন্ডিপেন্ডেন্ট এজেন্সির মতো কাজ করে এটা করতে পারো না। এই 713 জন তাকেও কিন্তু তোমাকে ইনক্লুড করতে হবে। কাজে 13,333 জনের যে মেধা তালিকা প্রকাশ করেছিল স্কুল সার্ভিস কমিশন, তার সঙ্গে আরও 713 জনকে যুক্ত করে প্রায় সংখ্যাটা হয় 14,052 জন। এই 14,052 জনের শূন্য পদে সবুজ সংকেত দিল হাইকোর্ট। নিয়োগ প্রক্রিয়া 8 সপ্তাহের মধ্যে কমপ্লিট করতে হবে এবং 14,052 জনের মেধা তালিকা প্রকাশ করতে হবে। এবং সেই মেধা তালিকা কিভাবে প্রকাশ, নতুন করে এখনো ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট নয়, যে ইন্টারভিউ পার্সোনালিটি টেস্ট হয়ে গেছে, যে তালিকা রয়েছে সেই তালিকার সঙ্গে যাদের বাদ দেওয়া হয়েছিল 1,463, তার মধ্যে 713 সম্পূর্ণভাবে বাদ গিয়েছিল, এদেরকেও সেখানে ইনক্লুড করে নতুনদের নাম তালিকা প্রকাশ করতে হবে। এবং এই 14,052 জনের আগামী 4 সপ্তাহের মধ্যে নতুন মেধা তালিকার প্রকাশ, তারও 4 সপ্তাহের মধ্যে অর্থাৎ মোট 8 সপ্তাহের মধ্যে তারা প্রত্যেককে কাউন্সিলিং এ শেষ করার পর অ্যাপয়েন্টমেন্ট লেটার অর্থাৎ এক্ষেত্রে রেকমেন্ডেশন লেটার, চাকরির নিয়োগপত্র হাতে পাবে। কাজে সবকিছু ঠিকঠাক চললে এই মামলাও যাতে সুপ্রিম কোর্টে গিয়ে চ্যালেঞ্জ না হয়, যদি সুপ্রিম কোর্টে না পৌঁছায়, সুপ্রিম কোর্টে পৌঁছলে যদি স্থগিতাদেশ না পায়, তাহলে কিন্তু আগামী 8 সপ্তাহের মধ্যে কার্যত পুজোর মুখী কিন্তু এই 14,052 জন যারা দীর্ঘদিন অপেক্ষা করছেন চাকরির জন্য তারা চাকরি পেতে পারেন। হাইকোর্টের আজকের রায় সেটা স্পষ্ট। ধন্যবাদ অর্ণব। ওএমআর শিট রিঅ্যাসেস করে যে 1,463 জনকে বাতিল করেছিল স্কুল সার্ভিস কমিশনের এই ডিসিশনটি, এই সিদ্ধান্তটি ভুল ছিল এবং সেই ভুলটিকে রেকটিফাই করে মহামান্য বিচারপতি নির্দেশ দিয়েছেন যে 1,463 জনকে আফটার ইন্টারভিউ ওএমআর শিট রিঅ্যাসেস করে তাদের বাতিল করা হয়েছিল, মেরিট লিস্টের বাইরে রাখা হয়েছিল, তাদের মেরিট লিস্টে আবার ইনক্লুড করতে হবে। ইনক্লুড করে টোটাল 14,052 জনের তাদের প্রত্যেককে মেরিট লিস্টে রেখে তাদের প্রত্যেককে কাউন্সিলিং করাতে হবে। আজকে কলকাতা হাইকোর্ট পরিষ্কার নির্দেশ দিয়েছে যে প্যানেল যেটা বেরিয়েছিল
সেটা নতুন করে রিকাস্ট করতে হবে। যে 1400 লোককে বেআইনিভাবে বাদ দেওয়া হয়েছিল সে তাদেরকে ইনক্লুড করে নতুন করে একটি মেরিট লিস্ট তৈরি করতে হবে এবং তার কাউন্সিলিং করে টোটাল 4 সপ্তাহের মধ্যে রেকমেন্ডেশন দিতে হবে এবং তার 4 সপ্তাহের মধ্যে নিয়োগ করতে হবে। যদি সুপ্রিম কোর্টে না যাওয়া হয় তাহলে নতুন করে যে প্যানেল বার করতে হবে সেই প্যানেলের বেসিসে 8 সপ্তাহের মধ্যে কাউন্সিলিং করে চাকরি দিতে হবে। হাইকোর্টের এই রায়ে কি প্রতিক্রিয়া চাকরি প্রার্থীদের দেখুন। টোটাল ভ্যাকেন্সি রয়েছে 14,339, যে ইন্টারভিউ সম্পন্ন হয়েছিল 14,052, 13,333 মেধাতালিকা প্রকাশ হয়েছিল। যারা বাদ ছিল তাদেরকে অন্তর্ভুক্ত করতে বলা হয়েছে, তারপরে কাউন্সিলিং, তারপরে 4 সপ্তাহ করে জয়নিং। যাদের কাউন্সিলিং করা হয়ে গেছে তাদেরটা হয়তো করতে হবে না, যাদের হয়নি তাদেরটাই করতে হবে। আর এবার আপনাদের দেখাবো হাওড়ায় ফের বাড়ি বিপর্যয়। হাওড়া পুরসভার 27 নম্বর ওয়ার্ডে হুড়মুড়িয়ে ধসে পড়ল একটা পুরনো বাড়ি। মল্লিক ফটক এলাকায় বাড়ি ধসে পড়েছে এইভাবে, পুরনো বাড়ি ধসে বিপর্যয়। ধস সরিয়ে একজনকে উদ্ধার করা হয়েছে। একেবারে ভেঙে পড়ার মুহূর্তের ছবি সিসি ক্যামেরায় ধরা পড়েছে, সেই ফুটেজ দেখাচ্ছি আপনাদের। হাওড়ার মল্লিক ফটকে হুড়মুড়িয়ে ধসে পড়েছে পুরনো বাড়ি, সেই মুহূর্তের ছবি দেখুন সিসি ক্যামেরা ফুটেজ। ধস সরিয়ে একজনকে উদ্ধার করা হয়েছে। দেবাশিস আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। দেবাশিস, এই বাড়িটি কি বিপজ্জনক বাড়ি হিসেবে চিহ্নিত ছিল? তাহলে এই যে ব্যক্তি যাকে উদ্ধার করা হলো তিনি কি করছিলেন এই বাড়ির ভিতরে? দেখো, একেবারে হাওড়া পুরসভা 27 নম্বর ওয়ার্ড মল্লিক ফটক এলাকায় সেখানে এই বাড়িটি কিন্তু দীর্ঘ পুরনো একটি বাড়ি, যেটির মেরামতির কাজ করছিল এই বাড়িওয়ালা। হঠাৎ করে দুপুরবেলা এই বাড়িটি হুড়মুড় করে ভেঙে পড়ে। তার কারণ বেশ কয়েকদিন ধরেই টানা বৃষ্টিতে এই সব পুরনো বাড়িগুলির হাল কিন্তু অতিরিক্ত খারাপ হয়ে পড়ে এবং এই মেরামতি কাজের সময় হঠাৎ করে হুড়মুড়িয়ে বাড়িটি ভেঙে পড়ে। মূলত বাড়িতে যে ভাড়া থাকতো যে মানুষজন তারা তখন সেই ঘরেই ছিল। সেই সময় বেশ কয়েকজন আটকে যায়। প্রাথমিকভাবে 2-3 জনকে উদ্ধার করতে পারলেও আরো একজনের ভিতরে আটকে থাকার একটা আশঙ্কা দেখা যায়। এরপরে সিভিল ডিফেন্সের কর্মীরা সেখানে আসে, লাইভ ডিটেক্টর মেশিন, সেই মেশিন দিয়ে তারা কিন্তু এই এলাকায় ওঠে এবং ধ্বংসস্তূপে একজনের আওয়াজ বা একজনের বেঁচে থাকার আজকে তারা জানতে পারে এই ডিটেক্টর দিয়ে। তারপরেই কিন্তু সেখানে সিভিল ডিফেন্সের কর্মীরা ধ্বংসস্তূপ সরিয়ে একজনকে উদ্ধার করেছে, যাকে এই মুহূর্তে হাওড়া হাসপাতালে নিয়ে আসা হয়েছে চিকিৎসার জন্য। এবং এই যে পুরো বাড়িটি, সেই বাড়িটির যে ধ্বংসাবশেষ যে রয়েছে সেটিও ভেঙে ফেলার কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছে পুরসভার তরফ থেকে। দেবাশিস, পুরসভা কি বলছে এই ঘটনায়? হাওড়া পুরসভার তরফ থেকে বলা হয়েছে যে বেশ কয়েকটি হাওড়ায় এরকম বাড়ি রয়েছে যে এই বাড়িগুলি কিন্তু অবশ্যই বিপজ্জনক। অবশ্যই এই বাড়িটিতে এর আগে কোনো রকম অভিযোগ তারা পায়নি, ফলে সেখানে যে বিপজ্জনক বাড়ি তার নির্দেশও তারা দিতে পারেনি বা সেখানে কোনো নোটিশ ছিল না। তবে তাদের কাছে যখন এই খবর আসে আশেপাশে আরো বেশ কয়েকটি বাড়ি রয়েছে, সেগুলিকে শনাক্ত করে বিপজ্জনক বাড়ি হিসাবে সেগুলিকে ঘোষণা করা হবে। এবং এই বাড়িটি যে দীর্ঘদিন ধরে পুরনো থাকা সত্ত্বেও কেন এই বাড়ির মালিক এই বাড়িটিকে পুরসভাকে জানায়নি বা কেন এর আগে কোনো রিপেয়ারিং বা মেরামতির কাজ করেনি তা নিয়েও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। এবং বাড়িওয়ালাকে একটি নোটিশ দিয়ে পুরসভা পুরো বিষয়টি জানতে চাইবে যে কার অনুমতি নিয়ে এই পুরনো বাড়িটিকে মেরামতির কাজ চলছিল। তবে অবশ্যই পুরসভার তরফ থেকে বলা হয়েছে এর আগে এই এলাকা থেকে কোনো অভিযোগ আসেনি, সেই কারণেই কিন্তু এই বাড়িটি যে বিপজ্জনক তারও কোনো নির্দেশিকা দেওয়া দিতে পারেনি, ফলে সেই কারণেই এই দুর্ঘটনা। তবে ভারী বৃষ্টির পরে আরো হাওড়া এরকম বহু বাড়ি রয়েছে যেগুলির বিষয়ে কিন্তু ইতিমধ্যেই নড়ে চড়ে বসেছে হাওড়া পুরসভা। দেবাশিস, আহত ব্যক্তি কেমন আছেন এখন? দেখো, আহত ব্যক্তিকে এই মুহূর্তে হাওড়া হাসপাতালে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে, তার চিকিৎসা চলছে। এছাড়াও এই ঘরেই আটকে পড়া আরো একজন মহিলা, তাকেও কিন্তু হাসপাতালে নিয়ে আসা হয়েছে। উদ্ধারের পর সে অল্প বিস্তর অবশ্যই আহত হয়েছেন। তবে এর থেকে আরো বড়সড় দুর্ঘটনা ঘটতেই পারত। যদি কোনো কারণে বাড়ির পুরো অংশটি ভেঙে পড়তো তাহলে কিন্তু বেশ কয়েকজনের মৃত্যুর আশঙ্কা মৃত্যু হতে পারত বলে পুরসভা বা পুলিশ প্রশাসনের তরফ থেকে মনে করা হচ্ছে। আর যারা এই আটকে গেছিলেন বা যাদেরকে উদ্ধার করা হয়েছে তাদেরকে ইতিমধ্যেই হাওড়া হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছে। ধন্যবাদ দেবাশিস।
আমার ভাইরা যখন আমাকে খবর দিল, আমরা যখন ছুটে এলাম তখন বললো বাড়ির সমস্ত মেম্বাররা অলরেডি বেরিয়ে গেছে, কিন্তু ওনার একজন মা কাঁদছিলেন, বলে আমার একটা ছেলে আটকে রয়েছে, মানে আমার বড় ছেলে না, যাই ছোট ছেলে কেউ হবে। তা আমি তার মধ্যে অলরেডি থানায় খবর দিয়ে দিয়েছি এবং অলরেডি ফায়ার ব্রিগেডের লোকও চলে এসছে। তো এসে তার মধ্যে আমরা রেস্কিউ করে ফেলেছি। ওনার একটা ছেলে ছিল এবং বাড়ির সবার অনুযায়ী আর কেউ আটকেনি।